আসছে জাতীয় নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা দিয়েছে বিএনপি। কেমন হলো সেই তালিকা, এ বিষয়ে জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমে যুক্ত হচ্ছেন দেশের দক্ষিণে জনপদ সাতক্ষীরা থেকে স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা। শিশির, তমাল, সাতক্ষীরার মোট 4টি সংসদীয় আসন রয়েছে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রার্থী, সেই প্রার্থী কিন্তু আগেই চূড়ান্ত করা হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা কিন্তু প্রচারণা চালিয়ে আসছিলেন। গতকাল যখন 237টি আসনে চূড়ান্ত সম্ভাব্য প্রার্থী তালিকা বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়, সে তখন আসলে নির্ধারিত হয়ে যায় কারা কারা চূড়ান্ত রেসে আসলে থাকছেন এবং চূড়ান্ত রেসে যাদের নাম এসেছে তারা সেইভাবেই কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো আমরা গতকাল থেকে আসলে সাতক্ষীরার বিভিন্ন এলাকাতে এখানকার নির্বাচনী পরিবেশের খবর নিচ্ছি। এই মুহূর্তে আমরা যাত্রা বিরতি দিতে থেমেছিলাম একটি চায়ের দোকানে, সাতক্ষীরা 3 আসনের একটি চায়ের দোকানে আশাশুনিতে। তো এখানে দেখতে পাচ্ছি যে চায়ের দোকানে ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু নির্বাচনী আলাপ জমে উঠেছে। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলবো, জানতে চাইবো তাদের এখানে নির্বাচনী আমেজ আসলে কিরকম, ভোট নিয়ে তারা কিরকম উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। আসলে প্রার্থীরা কি আপনাদের কাছে আসছেন এবং ভোট নিয়ে কি আপনাদের মাঝখানে আলোচনা হচ্ছে? এখনো প্রার্থীরা আসেনি, তবে শহীদুল আলম যদি থাকতো তার সবচেয়ে ভালো হতো। আশাশুনিবাসী শহীদুল আলমকে ভালোবাসে। আপনি আপনার ব্যক্তিগত মতামত একটি জানালেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। সাতক্ষীরা এই 3 আসনের যারা জনগণ রয়েছে তারা আসলে প্রার্থীদের কাছে, সেটা বিএনপি হোক কিংবা জামাত হোক, সব দলের প্রার্থীদের কাছে কি ধরনের দাবি তারা জানাচ্ছেন? মূল সমস্যাগুলো আসলে আপনাদের কি? আমাদের এখানে আশাশুনি 3, আশাশুনি খুব পানির ঘাটতি, লবণ পানির এলাকা। আমাদের আশাশুনি ব্রিজের মুখে খুব দুর্ঘটনা ঘটে সব সময়। এই ব্রিজের মুখকে আমরা সমস্যা করতে চাই। আশাশুনি ব্রিজের মুখ খুব প্রতিদিন নিয়মিতভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের যে এমপি মহোদয় আসবে তার কাছে আমাদের খুব দাবি রয়েছে যে আমাদের ব্রিজের মুখটা সংস্কার করার জন্য। জি, সাতক্ষীরা আপনি জানেন যে উপকূলীয় একটি জেলা এবং খুব স্বাভাবিকভাবে এই উপকূলীয় জেলাটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি এলাকা। প্রতি বছরে দেখা যায় ঘূর্ণিঝড় সহ, জলোচ্ছ্বাস সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে আসলে এখানকার মানুষকে টিকে থাকতে হয় এবং এখানের পানিতে প্রচুর লবণাক্ততা রয়েছে এবং শুকনো পানির অভাব রয়েছে, জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তো আমরা আরেকজন ভোটারের সাথে একটু কথা বলবো, জানতে চাই তিনি প্রার্থীদের কাছে কি কি দাবি জানাচ্ছেন। প্রার্থীদের কাছে আমাদের দাবি, আমাদের রাস্তাঘাট এগুলো খুবই দুর্জনক অবস্থা, আর আমাদের এখানে লবণ পানি, আমাদের পানিরও খুবই সমস্যা। আপনাদের কাছে জানতে চাইবো ভোটের পরিবেশ দেখে কিরকম মনে হচ্ছে, মানে সব মিলে কি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নাকি দ্বন্দ্ব সংঘাতের কোনো আশঙ্কা আছে আপনাদের? আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন কিনা? ভোট দিতে না যাবো, কিন্তু এখানে এখনো সেভাবে ইমেজ পাওয়া যাচ্ছে না ভোটের, বুঝলেন। আপনার কাছে জানতে চাই ভোটের আমেজ পেতে কি আরেকটু সময় লাগবে? এখানে আরেকটু দেরি হবে আমেজ হতে ভোটের। আর আশাশুনিবাসী চাই শহীদুল আলম আসলে সবাই ভোট দিতে যাবে, দায়িত্ব যাবে না। জি, শুনছিলেন আসলে এখানে যারা ভোটার রয়েছেন তারা নিজেদের পছন্দ অপছন্দের প্রার্থী পছন্দ অপছন্দের কথাও যেরকম জানাচ্ছেন, যেটি তাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আবার তাদের এলাকার যে সমস্যা সংকট সেগুলোও কিন্তু তারা বলছেন এবং এই সমস্যা যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই সমস্ত সমস্যার সমাধান করে সেই দাবিটি কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন। শিশির, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে চলে যেতে চাই বরিশালে কাউসার হোসেন রানার কাছে। রানা, হ্যাঁ, তবে যেমনটি শিশির জানাচ্ছিলেন, বরিশালেও কিন্তু ইতিমধ্যেই জামাতের যে প্রার্থী সেগুলো চূড়ান্ত ঘোষণা করা হয়েছে এবং গতকাল রাতে যখন বিএনপির প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হয়েছে তখন কিন্তু বলা যায় যে বরিশালে একটি নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু অনেকটাই শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের সদর আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের বাসভবনের সামনে। সেখানে আমরা কিন্তু সকালে এসে দেখেছি যে তার যে নেতাকর্মী অনুসারী যারা রয়েছেন তারা সে কিন্তু বাসভবনের সামনে এসে ভিড় করতে শুরু করেছেন এবং বলা যায় যে এর আগেও মধ্যরাত পর্যন্ত তার নেতাকর্মী ভক্ত অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করেছেন। এছাড়াও বরিশালের যে অন্যান্য আসনগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা খবর পেয়েছি যে সেখানে উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে। তবে যেহেতু মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের বিষয়ে কড়াকড়ি রয়েছে, যার জন্য কিন্তু তারা ওইভাবে সেই প্রকাশটি করেনি। তবে মোটরসাইকেল শোভাযাত্রা বা মোটরসাইকেল
মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে কিন্তু আমরা দেখেছি। তবে বরিশালের যে বিভাগের 6টি জেলায় মোট 21টি আসন রয়েছে আপনি জানেন, তার ভিতরে কিন্তু 5টি আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, যার ভিতরে বরিশালের 3 নম্বর আসন অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এর আগে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই আসনটি এখন পর্যন্ত খালি রয়েছে। এছাড়া পিরোজপুরের একটি আসন, পটুয়াখালীর 2টি আসন, ঝালকাঠির একটি আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। এই আসনগুলোতে যোগ্য প্রার্থী দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা আশা করছেন। তবে একটি বিষয় যে সেটি হচ্ছে যে বরিশালের আপনি জানেন যে এটি উপকূলীয় একটি জেলা এবং এখানে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এবং অনেক সড়কগুলো কিন্তু এখনো কাঁচা রয়েছে। তো এই অবস্থায় এলাকার উন্নয়ন, যেটি দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন এলাকাবাসী, সেই উন্নয়নের প্রতি খেয়াল দিবেন এবং এই উন্নয়নের জন্য কাজ করবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা যারা নির্বাচিত হবেন, এমনটি আশা করছেন সাধারণ মানুষজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে আমরা চলে যেতে চাই রাজশাহীতে আবরার সাহেবের কাছে। আবরার, এখন পর্যন্ত আসলে রাজশাহীতে যারা মনোনয়ন পেয়েছেন তারা সকলেই বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয় যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী, তারাও আসলে অনেকটাই খুশি। এছাড়া মনোনয়ন পাননি কিন্তু বিক্ষোভ করেছেন এই ধরনের কোনো নেতাকর্মী এখন পর্যন্ত রাজশাহীতে নেই। যারা পেলেন মনোনয়ন তাদের মধ্যে রাজশাহী 1 আসনে গোদাগাড়ি তানোর, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন এখন পর্যন্ত, এবং তিনি কিন্তু তার ভাই এখানে রাজশাহী তানোর গোদাগাড়িতে দুইবারের এমপি ছিলেন। রাজশাহী 2 আসনে মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, 2বারের মেয়র ছিলেন এবং 1বারের এমপি ছিলেন। রাজশাহী 3 আসনে পাবা মোহনপুরে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া রাজশাহী 4 বাগমারা মনোনয়ন পেয়েছেন ডিএম জিয়াউর রহমান, যিনি বাগমারা উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি সভাপতি ছিলেন। রাজশাহী 5 আসনে দুর্গাপুর পুঠিয়াতে নজরুল ইসলাম মণ্ডল পুঠিয়া উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা বিএনপির পদে ছিলেন। রাজশাহী 6 আসনে পেয়েছেন বাঘা চারঘাটে আবু সাইদ চাঁদ, 2বারের চারঘাট উপজেলা চেয়ারম্যান এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মীদের বেশ উৎফুল্ল উচ্ছ্বসিত দেখা গেছে, কিন্তু যারা মনোনয়ন পেয়েছেন মূলত তারা নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং কোনো ধরনের কিন্তু আতশবাজি কিংবা রাস্তাঘাটে মানুষের আসলে বিড়ম্বনা তৈরি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকার কথা বলেছেন। ফলে খুব একটা বেশি উৎসাহ উদ্দীপনা আসলে আনন্দ করতে দেখা যায়নি তাদের। এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে। তবে যারা মনোনয়ন পাননি এরকম যারা রয়েছেন তারা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে তাদের হয়ে তারা কাজ করবেন এবং সামনে নির্বাচন পর্যন্ত তাদের জন্য তারা কাজ করতে চান। ফলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী থেকে চলে যেতে চাই ময়মনসিংহের সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, তমাল, ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে 9টি আসনে বিএনপি থেকে মনোনয়ন যারা পেয়েছেন তাদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু আমরা দেখেছি গতকালকে ঘোষণার পরপরই। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই 11টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন ময়মনসিংহ সদর, ময়মনসিংহ 4, এই আসনটি কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং ময়মনসিংহ 10 গফরগাঁও, সেই আসনটি কিন্তু স্থগিত রাখা হয়েছে। কেন, কি কারণে রাখা হয়েছে? সংশ্লিষ্ট যে সকল উপজেলা রয়েছে, আসন রয়েছে, সেখানকার মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তার মধ্যে আমরা 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে দল নিশ্চয়ই ভালো কিছু চিন্তা করছে, সেজন্যই ঘোষণাটি আসেনি। তবে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন এই 2টি আসন থেকে, তারা প্রত্যেকে তাদের নিজেদের মতো করে বলছেন। তারা বলছেন যে বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে নিশ্চয়ই দল তাদেরকে মূল্যায়ন করবেন, এমনটি বলছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা, সেই 4 জেলার মধ্যে নেত্রকোনায় 5টি আসন রয়েছে, জামালপুরে 5টি আসন এবং শেরপুরে 3টি আসন রয়েছে। সংশ্লিষ্ট জেলার যারা রিপোর্টাররা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কয়েকটি জেলায় কয়েকটি আসনের নতুন মুখ আছে। যেমন ময়মনসিংহ জেলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, যে 9 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে 9টি আসনে, সেখানেও কয়েকজন আছেন যারা একেবারেই নতুন মুখ এবং এইবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করছে। আপনাকে ধন্যবাদ।